গল্পের নাম বৃষ্টিস্নাত বাগান বিলাস। লেখিকা ফাতেহা নূর। পর্ব ৩। বিরক্তিকর মুখে একের পর এক ফাইল দেখেই যাচ্ছে ইমতাহা। সে বুঝতেই পারছে না মেহরাজ তার থেকে কোনো জন্মের প্রতিশোধ নিচ্ছে। একগাদা ফাইল ধরিয়ে দিয়েছে এবং বলেছে রাতের মধ্যে এগুলো রেডি না করলে তার খবর আছে। তার পাশে আবরাজ নামক আবর্জনা বসে বকবক করছে। ইমতাহা তাদের বাড়িতেই ড্রয়িং রুমে বসেই কাজ করছিল। কারণ কালকে কয়েক ফোঁটা বৃষ্টির মেহরাজের গায়ে পড়ার সাথে সাথে জ্বরে অবস্থা খারাপ। সকাল তাকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলেছে। আর এসে সে ফেঁসে গেছে। অফিস আপাতত ম্যানেজার সামলে নিবে। ইমতাহা রাগে আর বিরক্তিতে কলমটা টেবিলের উপর আছাড় মারল। তার সামনে স্তূপ করা ফাইলের পাহাড় যেন তাকে দেখে বিদ্রুপ করছে। ওদিকে মেহরাজ জাইন উপরতলায় রাজকীয় বিছানায় শুয়ে জ্বরে কাঁপছে, আর নিচে তার হুকুম পালন করতে গিয়ে ইমতাহার নাবিশ্বাস উঠছে। আবরাজ একটা আপেল কামড়াতে কামড়াতে ইমতাহার পাশে এসে বসল। তার মুখে সেই চিরচেনা শয়তানি হাসি। সে ডায়েরির পাতায় চোখ বুলিয়ে বলল, চিনিমিনি আপু, ভাইয়াকে তো আপনি ইনোসেন্ট ভেবেছিলেন, এখন দেখছেন তো সে অসুস্থ অবস্থায়ও কি পরিমাণ টর্চার করতে পারে। আসলে ভাইয়ার রক্তে শ্বেতকণিকার চেয়ে হিটলার গিরি বেশি, বুঝলেন? ওটা ইনোসেন্ট হবে গাদা, ইনোসেন্ট কি? তোমার ভাই ঠিকই বলে। লেখাপড়া ছাড়া দুনিয়ার সবই মুখস্থ। আবরাজ ভ্যাবাচ্চাকা খেয়ে আপেল চিবানো বন্ধ করে দিল। ইমতাহার ধমক খেয়ে সে যেন আকাশ থেকে পড়েছে। ইমতাহা দাঁতে দাঁত চেপে আবার ফাইলের দিকে মনোযোগ দিতে দিতে বলল, আর হিটলার গিরি তো তোমার মধ্যেও কম নেই। বড় ভাইকে নিয়ে আজেবাজে কথা না বলে যাও তো, এক কাপ কড়া করে চা বানিয়ে নিয়ে এসো। মেজাজটা একদম বিগড়ে আছে। আবরাজ এবার কাচুমাচু হয়ে গেল। সে জিভ কেটে বলল, সরি চিনিমিনি আপু। আসলে আমি তো একটু আধটু ইংরেজি ভুল করি, ওটা সিচুয়েশনাল ভুল। আর হিটলার ভাইয়ার তো অবস্থা কাহিল, এখন যদি তাকে গিয়ে চা বানানোর কথা বলি, তবে নির্ঘাত আমার কপালে শনি আছে। চা তোমার ভাইয়াকে বানাতে বলিনি গাধা, তোমাকে বলেছি। সরি, আমি মেইড নই। ইমতাহা বিরক্তিতে তেতে উঠল। এই একটা খারাপ স্বভাব তার, রাগ সবসময় নাকের কাছে থাকে। ইমতাহা আর চোখে আবরাজের দিকে তাকিয়ে দেখল, সে আবার ভাবলেসিনভাবে আপেল খাচ্ছে। ইমতাহা একটা দীর্ঘশ্বাস ফেলে হাসি হাসি মুখে বলল, বর বোন হিসাবে তো দিতেই পারো না? আমার ছোট পেয়ারি সোনা পাখি, সোনার ভাই। জামাই বললে দিব। ইমতাহা এমনভাবে করে উঠল যেন সে আকাশ থেকে কোনো এলিয়েন পড়তে দেখেছে। আবরাজ তার আপেলটা শেষ করে হাত ঝাড়তে ঝাড়তে এমন নির্লিপ্তভাবে তাকিয়ে রইল যেন সে মাত্র আবহাওয়া নিয়ে কোনো সাধারণ মন্তব্য করেছে। ইমতাহা দাঁত মুখ খিচিয়ে বিড়বিড় করল, আজকালকার বাচ্চারা ডিম থেকে বের হয়েই পেকে যাচ্ছে। ইমতাহা রাগে গজগজ করতে করতে মনে মনে ভাবল, একে দিয়ে কোনো কাজ হবে না। কলমটা ডায়েরির ভাঁজে গুজে রেখে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। আবরাজ তখন সোফায় পা তুলে দিয়ে মোবাইল স্ক্রোল করতে করতে বলল, কি হলো চিনিমিনি আপু? গালি দেওয়া শেষ হলে এক কাপ আমার জন্যও চা বানিয়ে আনবেন কিন্তু। চিনি একটু বেশি দিয়েন। ইমতাহা পাত্তাই দিল না। গটগট করে কিচেনের দিকে চলে গেল। নিজের জন্য এক কাপ কড়া কফি আর কি মনে করে যেন অসুস্থ হিটলারের জন্য আদালেবু দিয়ে লাল চা বানাতে বানাতে লাগল। আবর্জনা কে দিবে না, ঠিক করেছে। কালকে রাতে তাকে কত বকাবকি করছিল ওই মহিষ। আর আজ সে জ্বরে কাবু হয়ে বিছানায় পড়ে আছে, এটা ভাবতেই ইমতাহার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, শাস্তি। ১০০র বেশি ফাইল চেক করানোর শাস্তি আল্লাহ নিজ হাতেই দিচ্ছে। ট্রেতে করে চা আর কফি নিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখল আবরাজ সেখানে নেই। হয়তো নিজের রুমে গিয়ে আবার মোবাইল নিয়ে যুদ্ধ শুরু করেছে। নিজের কফির কাপ রেখে ইমতাহা পা টিপে টিপে মেহরাজের বেডরুমের সামনে এসে দাঁড়াল। দরজায় হালকা টোকা দিতেই ভেতর থেকে কোনো সাড়াশব্দ এল না। ধীরে ধীরে ভেতরে পা রাখতেই এসি ঠান্ডা বাতাস আর দামি পারফিউমের সাথে এক ধরনের ওষুধের তীব্র গন্ধ নাকে এল। ঘরের সব পর্দা টানা, কেবল ল্যাম্পশেডের মৃদু হলুদ আলো মেহরাজের মুখের উপর আছড়ে পড়েছে। মেহরাজ চোখ বন্ধ করে শুয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তার ফর্সা মুখটা জ্বরে একদম লাল হয়ে আছে। ইমতাহা ট্রেটা পাশে রেখে নিচু স্বরে ডাকল, স্যার। মেহরাজ ধীরলয়ে চোখ মেল। জ্বরের ঘোরে তার চোখের মণি দুটো যেন আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। সে অস্ফুট স্বরে বলল, ফাইলের ৩ নম্বর সেকশনটা কি চেক করা শেষ হয়েছে? ইমতাহা একটু ভ্যাবাচ্চাকা খেল। এই অবস্থায়ও মানুষের কাজ ছাড়া আর কিছু মাথায় আসে না। সে শান্ত গলায় বলল, ৩ নম্বর শেষ স্যার।
বাকিগুলো করছি। আপাতত এই চাটা খেয়ে নিন, গলার খুসখুসে কাশিটা কমবে। মেহরাজ ওঠার চেষ্টা করল, কিন্তু জ্বরের চোটে তার শরীর যেন সায় দিচ্ছে না। ইমতাহা বিছানার পাশে গিয়ে কুণ্ঠা ভরে মেহরাজের পিঠের নিচে বালিশটা ঠিক করে দিল। মেহরাজ যখন ইমতাহার হাতের ছোঁয়া পেল, তখন তার শরীরের তপ্ত উত্তাপ ইমতাহার আঙুল দিয়ে শিরায় গিয়ে পৌঁছাল। মেহরাজ চায়ের কাপে চুমুক দিয়ে স্থির চোখে ইমতাহার দিকে তাকিয়ে বলল, মেয়েদের রান্নাবান্নার কাজেই মানায়, এইসব অফিস-টফিসে না। ইমতাহা বালিশ ঠিক করে দিচ্ছিল, কিন্তু মেহরাজের এই কথাটি শোনার পর তার হাত দুটো মাঝপথেই থেমে গেল। মুহূর্তের মধ্যে তার মায়ামাখা মুখটা ধারালো হয়ে উঠল। সে এক ঝটকায় সরে দাঁড়িয়ে মেহরাজের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, ঠিক বলেছেন স্যার। আপনাদের মতো অহংকারী পুরুষদের সেবা করা বা রান্না করে খাওয়ানোর জন্যই তো আমরা জন্মেছি, তাই না? আর আপনারা অসুস্থ হলে এই অযোগ্য মেয়েদের হাতের সেবাই কিন্তু আপনাদের প্রাণ বাঁচায়। মেহরাজ চায়ের কাপে একটা চুমুক দিয়ে নির্বিকারভাবে বলল, তর্ক করাটা আপনার স্বভাবজাত। আমি শুধু বাস্তবতার কথা বলেছি। এই যে ১০০টা ফাইল চেক করতে গিয়ে আপনার জানপ্রাণ উপরে উঠছে, এটা কি আপনার অযোগ্যতা নয়? ইমতাহা দাঁত চেপে বলল, অযোগ্যতা নয় স্যার, এটাকে টর্চার বলে। আর আপনি যে এই জ্বরের ঘোরেও আমাকে অপমান করার শক্তি পাচ্ছেন, এটা সম্ভবত আমার বানানো ওই আদা চায়ের গুণ। এখন বুঝতে পারছি কেন আপনার ভাই আপনাকে হিটলার ডাকে। ইমতাহা আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। গটগট করে রুম থেকে বেরিয়ে এল। ড্রয়িং রুমে আসতেই দেখল আবরাজ আবার সোফায় উদয় হয়েছে। সে ইমতাহাকে দেখেই দাঁত বের করে হাসল। কি হলো চিনিমিনি আপু? হিটলারের জন্য চা নিয়ে গিয়েছিলেন বুঝি? কি চা খেয়ে শান্ত হল, নাকি আপনাকে আবার বকা দিল? ইমতাহা নিজের কফির কাপটা এক চুমুকে শেষ করে বলল, তোর ভাই একটা আস্ত পাষাণ। মানুষ মরে গেলেও তার দম্ভ কমে না। তুই চা খাবি বলেছিলি না? যা, রান্নাঘরে গিয়ে বানিয়ে নে। আমি কাজ শেষ করে আজই এই বাড়ি থেকে পালাব। আবরাজ দাঁতগুলো মুখের ভেতরে নিয়ে কাচুমাচু ভঙ্গিতে বলল, তুই তুকারি করছেন কেন? ইমতাহা থমকে গেল। রাগের মাথায় সে ভুলে গিয়েছিল যে আবরাজ তার থেকে কয়েক বছরের ছোট হলেও সে মেহরাজ জাইনের ভাই এবং এই বাড়ির ছেলে। তবে ইমতাহার ডিকশনারিতে শরী শব্দটা একটু কমই পাওয়া যায়। সে ভ্রু কুঁচকে কফির কাপটা টেবিলে শব্দ করে নামিয়ে রাখল। তুই তুকারি করছি কারণ তোর কাজগুলো একদম ছোট বাচ্চাদের মতো। ডিম থেকে বের হতে পারিসনি, আবার আমাকে জামাইদেবরের জোকস শোনাচ্ছিস? বড় বোনদের সাথে কেউ এমন ফাজলামি করে? যা, এক কাপ চা বানিয়ে নিয়ে আয়, তবেই মাফ পাবি। আবরাজ গটগট করে কিচেনের দিকে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, চিনি বেশি দিয়ে চা বানাচ্ছি, খেয়ে মাথা ঠান্ডা করুন। ব্রো যদি আগুন হয় আপনি কেরাসিন। আর আমি সমুদ্র। চিমিমিনি আপু। রাত 10টা বেজে গিয়েছে অনুমানিক। ইমতাহা সকল ফাইল দেখা শেষ। সে তার ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই তার পেছন থেকে করুণ সুরে আবরাজ ডেকে উঠল। ইমতাহা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে ইশারা করল, কি? আবরাজ হাসি হাসি মুখে এগিয়ে মিন মিন করে বলল, আপনি কি রান্না জানেন? আজকে আমাদের কোনো মহিলা মেইড আসেনি বৃষ্টির জন্য। বাড়িতে তেমন কোনো খাবার নেই। আপনি যদি খিচুড়ি টাইপ কিছু রান্না করতে পারেন তাহলে প্লিজ। ইমতাহা ঠোঁট বাঁকিয়ে বলল, রান্না? রান্না তো তোমাদের হিটলার ব্রোর মতে মেয়েদের একমাত্র কাজ, তাই না? যাও, তাকে গিয়েই বলো। আমার কাজ ছিল ফাইল দেখা, সেটা আমি নিখুঁতভাবে শেষ করেছি। এখন আমি আসছি। ইমতাহা যেই দরজার দিকে পা বাড়াল, অমনি আবরাজ তার পথ আটকে দাঁড়িয়ে গেল। এবার তার মুখে সেই মজা মজা ভাবটা নেই, বরং সত্যিই করুণ অবস্থা। সে করুণ সুরে বলল, আরে আপু, রাগ করছেন কেন? ব্রো তো অসুস্থ, সে কি এখন রান্না করবে? আর মেইড মাসি যে এই বৃষ্টিতে ডুব দিয়েছে তার কোনো খবর নেই। বিশ্বাস করুন, পেটের ভেতর ইঁদুর নয়, আস্ত ডাইনোসর দৌড়াচ্ছে। আপনি না হয় ব্রোর উপর রাগ করে আমাকে একটু দয়া করুন, ছোট ভাই হিসেবে। ইমতাহা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এখন না করে দিলে আবরাজ আর মেহরাজ দুজনেই না খেয়ে থাকবে। মেহরাজের উপর তার রাগ থাকলেও এই বকবক ছেলেটার জন্য একটু মায়া লাগল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগটা আবার সোফায় ছুঁড়ে মারল। ঠিক আছে, রান্না করছি। কিন্তু একটা শর্ত। আবরাজ লাফিয়ে উঠল। কি শর্ত? যা বলবেন তাই সই। রান্না করার পর ওই হিটলারকে থুরি মহিষটাকে গিয়ে বলতে হবে যে এই খিচুড়িটা এই আমি রান্না করেছে। আবরাজ জিভ কেটে বলল, হুবহু এই কথা বললে তো আমার ডিনার আজ হসপিটালের বেডে হবে। তবে আপনি যান, আমি ম্যানেজ করে নিব।
কিচেনে গিয়ে ইমতাহা চাল ডাল আর আলু দিয়ে গরম গরম খিচুড়ি চড়াল। বৃষ্টির রাতে খিচুড়ির ঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। রান্না শেষে সে যখন 2 বাটি খিচুড়ি আর ডিম ভাজি টেবিলে সাজাল, তখন আবরাজ গোগ্রাসে গিলতে শুরু করল। তোমার ভাইকে নিয়ে আসো। আবরাজ এক গাল খাবার চিবুতে চিবুতে অস্পষ্ট স্বরে বলল, নিজে বাঁচলে বাপের নাম। ইমতাহা আবরাজের উত্তর শুনে মেজাজ আর ঠিক রাখতে পারল না। হাতের চামচটা টেবিলে রেখে কপালে হাত দিল। এই এক ভাই অমানুষ, আর অন্য ভাই স্বার্থপর। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বাহ! ভাই অসুস্থ হয়ে উপরে পড়ে আছে, আর তুমি এখানে নিজের পেট পুজো করছ। আসলেও তোমরা দুজনে একই ধাতুতে গড়া। আবরাজ কোনমতে খাবার গিলে নিয়ে বলল, আরে আপু, ভাইয়াকে তো আপনি চেনেন না। এই অবস্থায় আমি ডাকতে গেলে নির্ঘাত বাটিটা আমার মাথায় আছাড় মারবে। আপনি যখন রান্না করেছেন, আপনিই গিয়ে দিয়ে আসুন না। হিটলার তো আপনার উপর এমনিতে রেগে আছে, নতুন করে আর কি হবে। ইমতাহা গজগজ করতে করতে এক বাটি খিচুড়ি আর ডিম ভাজি নিয়ে উপরে রওনা হল। মনে মনে ঠিক করল, খাবারটা রেখেই সে এক দৌড়ে বেরিয়ে যাবে। মেহরাজের ঘরের সামনে আসতেই সে দেখল দরজাটা আধখোলা। ভেতর থেকে কিছু কথার আওয়াজ আসছে। ইমতাহা ভ্রু কুঁচকে হালকা ধাক্কা দিয়ে দরজা খুল। গানের আওয়াজ থেমে যেতেই ইমতাহার হুঁশ আসল। এত সুন্দর কণ্ঠ এই লোকটার। আশেপাশে তাকিয়ে সামনে তাকাতেই দেখল মেহরাজ তার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। হাতে একটা ইলেকট্রিক গিটার। চোখ আর নাক লাল টমেটোর মতো হয়ে আছে। ইমতাহার হাতের ট্রেতে থাকা গরম খিচুড়ির ধোঁয়া তখনও তার নাকে এসে লাগছে, কিন্তু তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই সেই মেহরাজ জাইন, যে কয়েক ঘণ্টা আগে তাকে অযোগ্য বলে খোঁচা দিচ্ছিল, যার কণ্ঠস্বর অফিসের মিটিং রুমে তলোয়ারের মতো চলে, সেই মানুষের গলায় এমন এক বিষাদমাখা সুর। মেহরাজ গিটারটা পাশে রেখে বিছানায় হেলান দিয়ে বসল। তার দৃষ্টি এখনও ইমতাহার উপর স্থির। জ্বরের কারণে তার চোখের কোণে এক ধরনের পানি জমে আছে, যা ল্যাম্পশেডের আলোতে চিকচিক করছে। মেহরাজ খুব ধীর স্বরে বলল, অনুমতি ছাড়া অন্যের রুমে ঢুকে পড়াটাও কি আপনার সাহসিকতার লক্ষণ মিস ইমতাহা? ইমতাহা একটু থতমত খেয়ে গেল, তবে সামলে নিল দ্রুত। সে হাতের ট্রেটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, আমি তো খাবার নিয়ে এসেছিলাম স্যার। আর আপনি গান গাইছিলেন নাকি আবোলতাবোল বকছিলেন সেটা বোঝার জন্য ধোকার প্রয়োজন ছিল। মেহরাজ ম্লান হাসল। সে বাটির দিকে তাকিয়ে বলল, খিচুড়ি? আপনি রান্না করেছেন? আপনার ছোট ভাইয়ের ডাইনোসরের মতো খিদে পেয়েছিল, তাই অগত্যা এই অযোগ্য মেয়েটাকেই রান্নাঘরে ঢুকতে হল। আপনি খাবেন কি না জানি না, তবে রেখে যাচ্ছি। মেহরাজ বাটির দিকে তাকিয়ে থেকে এক দীর্ঘশ্বাস ফেল। গিটারের তারে একবার আলতো করে আঙুল বুলিয়ে সে খুব নিচু স্বরে বলল, আমি কি খুব বেশি খারাপ ব্যবহার করি ইমতাহা? ইমতাহা দরজার দিকে পা বাড়িয়েছিল, কিন্তু এই প্রশ্নে তার পা দুটো থমকে গেল। মেহরাজের শুধু ইমতাহা সম্বোধনে তার কণ্ঠ থমকে গেল। দরজার পাশে রাখা আয়নায় তাকিয়ে দেখল মেহরাজ এখনও তার দিকে তাকিয়ে আছে। ইমতাহা নিজেকে সামলে নিয়ে আয়না থেকে দৃষ্টি সরিয়ে মেহরাজের দিকে সরাসরি তাকাল। মেহরাজের সেই লালচে চোখ দুটো আজ যেন অনেক কথা বলতে চাইছে, যা তার অভ্যস্ত রুক্ষতা দিয়ে ঢাকা যাচ্ছে না। ইমতাহা একটু শান্ত স্বরে বলল, খারাপ কি না জানি না স্যার, তবে আপনি বড় বেশি অহংকারী। আপনি মনে করেন পৃথিবীর সব নিয়ন্ত্রণ আপনার হাতে। কিন্তু দেখুন, আজ সামান্য কয়েক ফোঁটা বৃষ্টি আপনাকে বিছানায় ফেলে দিল, এটা হয়তো আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল। আর নাম ধরে ডাকার অধিকার কিন্তু আপনাকে দেইনি। আপনার বাসা কাছেই, তাও বজ্রপাতকে বলেছি পৌঁছে দিতে। চাইলে থেকে যেতে পারেন। নো থ্যাঙ্কস বলে গটগট করে হেঁটে নিচে চলে এলো। এসে দেখল আবরাজ রেইনকোট পরে দাঁড়িয়ে আছে। এরা এত ফার্স্ট। আবরাজ ইমতাহাকে দেখে দাঁত বের করে হেসে কিছু বলতে নিলেই ইমতাহা ওর হাত থেকে রেনকোটটা নিয়ে পড়তে পড়তে বলল, আরেকবার যদি তোর এই মুখ দিয়ে কোনো কথা বের হয় তাহলে ঠোঁট সেলাই করে দিব। আবরাজ মুখটা একদম চিপসে যাওয়া বেলুনের মতো করে ফেল। সে দুহাতে নিজের ঠোঁট চেপে ধরার ভঙ্গি করে ইমতাহার রেনকোট পরার দৃশ্য দেখতে লাগল। ইমতাহা ঝড়ের গতিতে রেনকোটটা গায়ে চড়িয়ে ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরল। ইমতাহা একবারও পেছনে না তাকিয়ে গটগট করে গেটের দিকে পা বাড়াল। আবরাজ তার পেছনে দৌড় দিল। খিচুড়িটা আসলেও চমৎকার ছিল। ঝালটা আপনার মেজাজের মতোই করা, কিন্তু শেষটা বেশ তৃপ্তিদায়ক। থ্যাংক ইউ ফর দ্য ডিনার, মিসেস ক্যাকটাস। মেসেজটা পড়ে ইমতাহা চমকে উঠে বলস। আধা ঘণ্টা আগে এসে খেয়ে সবে ঘিমিয়েছিল সে। তখনই টুং করে শব্দ হলো তার মোবাইলে।
মোবাইলের লক মেসেজেই হোয়াটসঅ্যাপ এর মেসেজ ভেসে উঠেছিল। এটা মেহরাজে মেসেজ। কিন্তু মিসেস ক্যাকটাস? লোকটার কি জ্বরের ঘোরে মাথা একদমই গেছে? নাকি ইচ্ছে করে তাকে রাগানোর নতুন কোনো ফন্দি বের করেছে? তার সবচেয়ে বেশি অবাক লাগল এটা ভেবে যে মেহরাজ তাকে মেসেজ দিল তাকে। ইমতাহা রাগে ফোনটা বালিশে আছাড় মারতে গিয়েও থেমে গেল। সে বিটবিট করে বলল, অসভ্য পাষাণ মহিষ একটা। ধন্যবাদ দেওয়ার ছিরি দেখো। আর এই মিসেস শব্দটার মানে কি? আমি কি ওনার বিয়ে করাবো নাকি? ইমতাহা টাইপ করতে শুরু করল। মেসেজ দেওয়ার ছিরি এমন কেন? আর মিসেস ক্যাকটাস মানে কি? আপনার কি এখনও জ্বর কমেনি? কিন্তু সেন্ড বাটনে হাত দেওয়ার আগেই সে থেমে গেল। না, এই লোককে পাত্তা দেওয়া মানেই মাথায় তোলা। সে মেসেজটা ডিলিট করে দিয়ে ফোনটা দূরে সরিয়ে ঘুমিয়ে গেল। অথচ সে জানতেই পারল না, অপর প্রান্তে কেউ একজন তার একটা উত্তরের আশায় এখনো রাত জেগে। কালকের কয়েক ফোঁটা বৃষ্টি পানি ইমতাহার গায়ে পড়েছিল। ফলাফল, রাতে ভীষণ জ্বর আসল বেচারির। কালকেই সে মেহরাজকে নিয়ে মজা করছিল, আর আজকে তারই এমন অবস্থা। ফজরের নামাজ পড়ে কুকরে আবার ঘুমিয়েছিল। সকাল সকাল ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙল। বিছানা হাতরে ফোনটা রিসিভ করে ফেলে রাখল। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, ইমতাহা আপনি কই? ইমতাহা জ্বরের ঘোরে চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করল। মাথার ভেতরটা যেন কেউ জাতাকল দিয়ে পিষছে। মেহরাজের গম্ভীর কণ্ঠস্বর ফোনের উপাস থেকে ভেসে আসতেই তার মেজাজটা আরও খিচড়ে গেল। কাল যে লোকটা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, আজ সে দিব্যি সুস্থ। ইমতাহা কাপা কাপা গলায় বিড়বিড় করে বলল, আমি নরকে আছি স্যার। সেখানে বেশ শান্তি, অন্তত আপনার ফাইল আর ঝাড়ি থেকে দূরে থাকা যাচ্ছে। ওপাশে মেহরাজ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সম্ভবত ইমতাহার এই অপ্রকৃতিস্থ উত্তর সে আশা করেনি। তারপর একটু নরম কণ্ঠে বলল, জ্বর হয়েছে? হু হো। মেহরাজ কান থেকে ফোন নামিয়ে রাখল। অদ্ভুত মেয়ে তো। কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন কেটে দিল। তারপর কিছুক্ষণ চুপচাপ থেকে মোবাইল বের করে বজ্রফ্যাট নামে সেভ করে রাখা নাম্বারটায় কল দিল। 3 বার রিং হওয়ার পরে কল ধরল। ওপাশ থেকে অতি পরিচিত সেই চনমনে আর একটু ফাজিল টাইপ কণ্ঠস্বর ভেসে এল, ইয়েস ব্রো। এত সকালে অধমের কথা মনে পড়ল যে? নাকি হিটলারগিরি করার নতুন কোনো সাবজেক্ট খুঁজে পেয়েছেন? মেহরাজ কপালে হাত দিয়ে বিরক্তি সামলে নিল। আবরাজের এই বাচালতা তার মাঝে মাঝে সহ্য সীমার বাইরে চলে যায়। সে শান্ত কিন্তু দুই গলায় বলল, তুই কোথায়? ভার্সিটিতে। ভার্সিটিতে মেয়েবাজি বন্ধ রেখে ইমতাহার বাড়িতে চল। এবার আবরাজ একটু সিরিয়াস হয়ে বলল, হোয়াট হ্যাপেন ব্রো? চিনিমিনি আপুর কি কিছু হয়েছে? জ্বর? সকাল 8:30 হবে হয়তো। নামাজ পড়ে অনেকক্ষণ এপাশোপাশ করার পর ইমতাহার ঘুম এসেছিল চোখে। কিন্তু কলিং বেল আর দরজা ধাক্কানোর শব্দে মেজাজ উড়ে গেল। কোনো রকমে বিছানায় ভোর দিয়ে উঠে বসে ওড়না গায়ে দিয়ে খিটখিট করতে দরজা খুলে একটা গালি ছুড়ল। অকাল কুষ্মান্ড একটা। তোর কি খেয়ে দে কাজ নেই? কাকডাকা ভোরে আমার দরজায় এসে ভূমিকম্প শুরু করেছিস কেন? ইমতাহা দরজার ফ্রেম ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে বিড়বিড় করছিল। প্রচণ্ড জ্বরে তার কণ্ঠস্বর ভেঙে গেছে, চোখ দুটোও ঠিকমতো খুলতে পারছে না। কিন্তু সামনে থেকে কোনো প্রতিউত্তর না পেয়ে সে যখন কষ্ট করে চোখ মেল, তার সারা শরীর দিয়ে যেন এক ঝলক শীতল বাতাস বয়ে গেল। সামনে আবরাজ নেই। দরজার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং মেহরাজ জাইন। ধবধবে সাদা শার্টের হাতা গুটানো, চোখে সেই চিরচেনা গম্ভীর শীতলতা থাকলেও তার দৃষ্টি আজ কিছুটা অস্থির। মেহরাজ এক ভ্রু কুঁচকে ইমতাহার আপাদমস্তক একবার দেখে নিল। ইমতাহার এলোমেলো চুল, লাল হয়ে থাকা নাক আর কুচকানো ওড়না মেহরাজের দৃষ্টি এড়াল না। মেহরাজ খুব ধীর স্বরে বলল, গালিটা কি আমার জন্য ছিল? দেখুন, আমার খেয়ে অনেক কাজ আছে। তবুও আপনাকে দেখতে এসেছিলাম। ইমতাহা ভ্যাবাচ্চাকা খেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। তোতলামি করে বলল, স্যার? আপনি? এখানে এই অবস্থায়? মানে আপনার তো জ্বর ছিল। মেহরাজ ভেতরে ঢুকতে ঢুকতে নির্বিকারভাবে বলল, আমার জ্বর আজ সকালে ইস্তফা দিয়ে আপনার কাছে চলে এসেছে বোধহয়। আর আপনি যে গালিটা দিলেন, এটা আনএক্সপেক্টেড ছিল। মেহরাজ সোফায় বসতে বসতে দেখল ইমতাহা টলছে। সে উঠে গিয়ে ইমতাহার হাত ধরে আবার বিছানার দিকে নিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলল, নিজে হাঁটতে পারছেন না, আবার দরজা খুলে গালি দেওয়ার শক্তি পাচ্ছেন কোথায়? আর আবরাজ নিচে পার্কিংয়ে ও আসছে।
ইমতাহা বিছানায় বসতেই মেহরাজ তার কপালে হাত রাখল তাপমাত্রা দেখার জন্য। সেই পরিচিত তপ্ত স্পর্শে ইমতাহার শির দ্বারা দিয়ে একটা শিহরণ বয়ে গেল। ইমতাহা কাপা গলায় বলল, হাত সরান স্যার। এমনিতেই মাথায় আগুন জ্বলছে, আপনার হাতের ছোঁয়ায় শর্ট সার্কিট হয়ে যাবে। মেহরাজ হাত সরাল না, বরং স্থির চোখে তাকিয়ে বলল, তর্ক করাটা আপনার জন্মগত স্বভাব। তর্ক কাকে বলে জানেন? যখন ছোটরা বড়দের মুখের উপর কথা বলে, ওটাকেই তর্ক বলে। মেহরাজ কিছু বলতে যাবে, ঠিক তখনই আবরাজ হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল। হাতে ওষুধের ব্যাগ আর থার্মোমিটার। সে ইমতাহাকে দেখেই জিভ কেটে বলল, ওরে বাবা! চিনিমিনি আপু তো দেখছি পাকা টামাটার বারে মাজাদার। আহ, টামাটার বারে মাজাদার! ইমতাহা জ্বরের ঘোরেও আবরাজের এই অদ্ভুত ছড়া শুনে বালিশের পাশে রাখা একটা ছোট কুশন ছুঁড়ে মারল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটা গিয়ে পড়ল একটু দূর দাঁড়িয়ে থাকা মেহরাজের উপর। মুহূর্তের মধ্যে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আবরাজ আর ইমতাহা ভেবেছিল, আজকে ওরা শেষ। মেহরাজ কিছু না বলে এগিয়ে থার্মোমিটারটা ঝেড়ে ইমতাহার দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, টমেটোর মতো তো দেখাচ্ছেই, কিন্তু টমেটো কি এমন কুশন ছুঁড়ে মারতে পারে? আবরাজ, তুই কিচেনে যা। চিনিমিনি আপুর জন্য একটা লিকুইড কিছু বানিয়ে নিয়ে আয়। খালি পেটে হয়তো তেজ আরও বাড়বে। আমার কিছু লাগবে না। আপনারা যান। আপনাদের কাজ আছে। আর সরি, আমার বাসায় প্রথমবার এসেছেন, কিন্তু খাওয়াতে পারলাম না। কথাগুলো বলে ইমতাহা কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করল। তার এমনিতেই মাথা ব্যথা করছে, তার মধ্যে এই আপ্ত। মেহরাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবরাজকে নিয়ে রান্নাঘরে গেল। ছোটখাটো একটা রান্নাঘর, তবে বেশ পরিষ্কার। মেহরাজ বুঝল ইমতাহা খুব শৌখিন। মেহরাজ রান্নাঘরের প্রতিটি কোণা একবার খুঁটিয়ে দেখল। সাদা ক্যাবিনেটগুলোতে মশলার বয়ামগুলো সারিবদ্ধভাবে সাজানো, ওভেনের উপর রাখা ছোট্ট মানি প্ল্যান্টের টব। সবকিছুর মধ্যেই এক ধরনের স্নিগ্ধতা আছে। সে মনে মনে হাসল, মেজাজটা ক্যাকটাসের মতো খড়খড়ে হলেও রুচিটা কিন্তু বেশ কোমল। আবরাজ পাশে দাঁড়িয়ে কাচুমাচু হয়ে বলল, ভাইয়া, কি বানাব? চিনিমিনি আপু তো খেতে চাইল না, আবার তার উপর আমরা জীবনে এক মগ কফিও নিজ হাতে করে খাইনি। আর আমাদের তো ওড়না ছুঁড়ে মারার অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে হবে। মেহরাজ গলার টাইটা একটু ঢিলে করে শার্টের হাতা আরও খানিকটা গুটিয়ে নিল। তারপর ফ্রিজ খুলে দেখল সেখানে কয়েকটা ডিম আর পাউরুটি আছে। সে গম্ভীর গলায় বলল, ওড়না না, ওটা কুশন ছিল গাধা। আর ও যখন খেতে চাইছে না, তখনই জবরদস্তি করে খাওয়াতে হবে। যা, ফ্রিজ থেকে বের করা আপেলগুলো ধুয়ে স্লাইস কর, আমি স্যুপটা বানাচ্ছি। তুমিই আর স্যুপ? ছোটবেলায় যখন জ্বরে পড়ে মা করতি, তখন কে ভালোবেসে স্যুপ খাওয়াতো? আবরাজ এক মুহূর্ত থমকে গেল। মেহরাজের গলার স্বরে এমন এক অদ্ভুত মায়া কাজ করছিল যে সে আর কথা বাড়াল না। ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন মা মারা যাওয়ার পর এই পাথরের মতো কঠিন মানুষটাই তাকে আগলে রেখেছিল। সে চটজলদি আপেলগুলো ধুতে শুরু করল। মেহরাজ খুব নিপুণ হাতে চুলা জ্বালাল। ক্যাবিনেট থেকে চিকেন স্টকের কিউব আর কয়েক কোয়া রসুন খুঁজে বের করে স্যুপ বসাল। তার প্রতিটি কাজ এত গোছানো যে মনে হচ্ছে সে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ডিল ফাইনাল করছে। মিনিট 15 মধ্যে পুরো ফ্ল্যাটে আদা, গোলমরিচ আর চিকেন স্যুপের একটা আরামদায়ক সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। ভাইয়া, আপেল কিভাবে কাটে? ইউটিউবে সার্চ দে। আবরাজ কিছুক্ষণ হাঁ করে মেহরাজের দিকে তাকিয়ে থেকে ফোন বের করল। মিনিট 5 পর আবরাজ ফোনটা মেহরাজের সামনে ধরে কাচুমাচু হয়ে বলল, ভাইয়া, ইউটিউবে তো দেখাচ্ছে স্লাইস করে কাটতে, কিন্তু আমি তো ভুলে ওটাকে চাটনির মতো কিমা বানিয়ে ফেলেছি। মেহরাজ এক পলক কুচকুচে সেই আপেলের স্তূপের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। সে ধীরস্থিরভাবে চুলার আঁচ কমিয়ে আবরাজের হাত থেকে ছুরিটা নিল। খুব নিখুঁতভাবে আরেকটা আপেল বের করে দ্রুত কয়েকটা স্লাইস করে ফেল। আবরাজ মুগ্ধ হয়ে দেখছিল। ফিসফিস করে বলল, ভাইয়ার এই ট্যালেন্ট তো জানতাম না। চিনিমিনি আপু জানলে তো হার্ট অ্যাটাক করবে। মেহরাজ কটমট করে তাকাতেই আবরাজ একদম চুপ। এক পলক রান্নাঘরের অবস্থা দেখল। কেয়ামত বানিয়ে ফেলেছে। স্যুপের বাটি আর আপেলের স্লাইসগুলো একটা ট্রেতে সাজিয়ে মেহরাজ বেডরুমের দিকে এগুলো। বেডরুমে ইমতাহা তখনও চাদর মুড়ি দিয়ে শুয়ে। আবরাজ গিয়ে বলল, চিনিমিনি আপু। ইমতাহা লাফ মেরে উঠে বসল। আবরাজ ও ভয় পেল। ইমতাহা জ্বরের ঘোরে এতটাই অস্থির ছিল যে আবরাজের আচমকা চিৎকারে সে চমকে উঠে বসার চেষ্টা করতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। সব স্বাভাবিক হতেই ইমতাহা খেকিয়ে উঠল, এই গাধা!
তুই কি চিৎকার করার আর কোনো জায়গা পেলি না? আমার মাথার ভেতরটা এমনিতেই ড্রাম বাজছে, তুই কি তার উপর ব্যান্ড পার্টি বসাতে চাস? মেহরাজ আবরাজের দিকে একটা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর কি আক্কেল বলতে কিছু নেই? রোগী ঘুমাচ্ছে নাকি জেগে আছে তা না দেখেই ওইভাবে চিৎকার করার মানে কি? আবরাজ জিভ কেটে কানে হাত দিল। সরি ভাইয়া। আমি তো জাস্ট চেক করছিলাম আপু আসলে জ্ঞান হারিয়েছে কি না। মেহরাজ ইমতাহাকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আবরাজ, বাইরে গিয়ে বস। তোর এখানে কোনো কাজ নেই। ও কেন বাইরে যাবে? আপনি যান। মেহরাজ এক মুহূর্ত থমকে গেল। ইমতাহার এই সরাসরি অবাধ্যতা সে আশা করেনি। বাটি ভর্তি গরম স্যুপটা সাইড টেবিলের উপর রাখতে রাখতে সে শান্ত অথচ ধারালো গলায় বলল, আমি গেলে আপনার এই সেবাটুকু করার জন্য কোনো রাজপুত্র আসবে না ইমতাহা। আর আবরাজ এখানে থাকলে আপনার সেবা হওয়ার চেয়ে মাথার ব্যথা দ্বিগুণ হবে, সেটা ও নিজেই প্রমাণ করেছে। ইমতাহা গায়ের চাদরটা গলার কাছে টেনে নিয়ে দাঁত কিরমির করে বলল, আমার সেবার দরকার নেই। আমি একা থাকতে ভালোবাসি। আর আপনার হাতের স্যুপ খেলে আমার জ্বর কমবে কি না জানি না, কিন্তু আপনার এই গিরগিটি রূপ দেখলে আমার প্রেসার বেড়ে যাবে। আবরাজ দরজার গোড়া থেকে চিৎকার করে বলল, চিনিমিনি আপু, ভাইয়ার হাতের স্যুপ মিস করা মানে হচ্ছে অমিত মিস করা। খেয়ে দেখেন, কথা দিচ্ছি আপনার ঝাল ঝাল গালিগুলো একদম মিষ্টি হয়ে যাবে। মেহরাজ পেছনে না তাকিয়েই ধমক দিল, আবরাজ, বের হ। আবরাজ আর দেরি করল না, এক লাফে লিভিং রুমের দিকে অদৃশ্য হয়ে গেল। ঘরে এখন কেবল ইমতাহা আর মেহরাজ। ইমতাহার লাল হয়ে থাকা নাক আর অবিন্যস্ত চুলের দিকে তাকিয়ে মেহরাজের কঠিন মনটাও যেন কিছুটা আর্দ্র হল। সে বাটিটা হাতে নিয়ে এক চামচ স্যুপ ইমতাহার ঠোঁটের কাছে ধরল। হা করুন। আপনি ঝাড়ি দেওয়ার শক্তি যখন পাচ্ছেন, তখন এইটুকু লিকুইড গলায় নামানোর শক্তিও আপনার আছে। ইমতাহা মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে রইল। বললাম তো খাব না। আমার বাড়ি, আমার নিয়ম। আপনি আমার বশ হতে পারেন, কিন্তু আমার ডাক্তার নন। আচ্ছা, আপনি নিজ হাতে খান। আপনি বানিয়েছেন? না না, বজ্রপাত বানিয়েছে। ইমতাহা ভ্রু কুঁচকে মেহরাজের দিকে তাকিয়ে কাপা কাপা হাতে বাটিটা নেওয়ার চেষ্টা করল, কিন্তু জ্বরের চোটে হাত এতটাই দুর্বল যে বাটিটা টালমাটাল হয়ে উঠল। মেহরাজ শক্ত হাতে বাটিটা ধরে ফেল। তার কণ্ঠস্বর এবার আগের চেয়ে অনেক বেশি নরম, গায়ের জোর দেখানোর অনেক সময় পাবেন ইমতাহা। আপাতত নিজের উপর দয়া করুন। সে আবার চামচটা ইমতাহার ঠোঁটের কাছে ধরল। ইমতাহা এবার আর না করল না। স্যুপের প্রথম চুমুকটা জিবে দিতেই এক অদ্ভুত স্বস্তি অনুভব করল সে। আদা আর গোলমরিচের ঝালের সাথে মুরগির মাংসের সেই স্বাদ ঠিক যেন ম্যাজিকের মতো তার বন্ধ হয়ে যাওয়া গলাটা খুলে দিল। সে বিড়বিড় করে বলল, সালা আবর্জনা। আমার থেকে ভালো রান্না করে। মেহরাজ ইমতাহার বিড়বিড় করা শব্দগুলো ঠিকই শুনতে পেল। তার তীক্ষ্ণ কানে আবর্জনার শব্দটা আসতেই সে ভ্রু কুঁচকে তাকাল। ইমতাহা অবশ্য মুখ নিচু করে স্যুপের শেষ অংশটুকু খাচ্ছিল। মেহরাজ শান্ত গলায় বলল, শুনলাম কিন্তু। আপনি কি আবরাজকে গালি দিলেন নাকি আমাকে পরোক্ষভাবে ডাস্টবিন বানিয়ে দিলেন? জ্বরের ঘোরেও আপনার এই উপমাগুলো বেশ বৈচিত্র্যময়। ইমতাহা একটু থতমত খেয়ে গেল। সে তাড়াতাড়ি বাটিটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, আমি তো ওটা প্রশংসার ছলে বলেছিলাম। মানে, রান্নাটা এতটাই অভাবনীয় হয়েছে যে কোনো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। আবরাজ নির্ঘাত কোনো ম্যাজিক জানে? মেহরাজ নির্লিপ্তভাবে উত্তর দিল, ম্যাজিক নয় ইমতাহা, এটাকে যত্ন বলে। আর আপনার মতো একজন উদ্ধত কর্মচারী, সরি বোনের জন্য আবরাজ সব পারে। সে এবার ওষুধের ব্যাগ থেকে একটা ট্যাবলেট বের করে ইমতাহার দিকে বাড়িয়ে দিল। ইমতাহা ওষুধটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ খুব মৃদু স্বরে বলল, আপনি আমার জন্য এইসব কেন করছেন? আমি তো আপনার কেউ না। মেহরাজ এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জানালার বাইরে তখনও ধূসর আকাশ আর চুইয়ে পড়া বৃষ্টির শব্দ। সে সরাসরি ইমতাহার চোখের দিকে না তাকিয়ে ধীরস্থিরভাবে টেবিলের উপর থেকে খালি বাটিটা তুলে নিল। তার চোয়াল শক্ত হয়ে এল, যেন সে নিজের ভেতরে থাকা কোনো এক অস্থিরতাকে দমন করার চেষ্টা করছে। মেহরাজ গলার স্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, প্রশ্নটা তোলা থাকুক আপাতত। উত্তরটা পড়ে দেব। চিনিমিনি আপুর জন্য এইসব কেন করলে ভাইয়া? আরও অনেক অ্যাসিস্ট্যান্ট হয়েছিল তোমার। কিন্তু তাদেরকে তো এমন ট্রিট কখনো করনি। বিকেল 2টা কি 3টা হবে। মেহরাজ ভেবেছিল আজকে ইমতাহার জন্য লাঞ্চ বানিয়ে যাবে।
কিন্তু ইমতাহা তাদের দুজনকে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। তারা বর্তমানে ইমতাহার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে। তখনই উক্ত কথাটা আবরাজ বলে উঠল। মেহরাজ এক মুহূর্ত থমকে দাঁড়াল। রাস্তার ধারের বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে ঝরে পড়া লাল ফুলগুলো কালকের বৃষ্টিতে ভিজে লেপ্টে আছে মাটির সাথে। সে পকেটে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। আবরাজের এই সরাসরি প্রশ্নটা সে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার কৌতূহলী চোখের সামনে লুকানো মুশকিল। মেহরাজ গটগট করে হাঁটতে হাঁটতে নির্লিপ্ত স্বরে বলল, তোর চিনিমিনি আপু আর বাকি অ্যাসিস্ট্যান্টদের মধ্যে আকাশপাতাল তফাত আছে। সে শুধু আমার কাজ করে না, সে আমার কাজের ভুলও ধরে। আর যে মানুষটা আমার মেজাজ সহ্য করেও নিজের দায়িত্ব পালন করতে জানে, তার প্রতি এইটুকু মনুষ্যত্ব দেখানো কি খুব বড় অপরাধ? আবরাজ মিটিমিটি হেসে মেহরাজের সাথে তাল মেলাতে মেলাতে বলল, বাকি বেচারাও তো তোমাকে সহ্য করেছিল। মনুষ্যত্ব নাকি অন্য কিছু ভাইয়া? আর যখন তার জ্বরের খবর শুনলে, তখন তো পুরো অস্থির হয়ে উঠলে, মনে হচ্ছিল ও তোমার বউ। মেহরাজ কটমট করে আবরাজের দিকে তাকাতেই আবরাজ জিভ কেটে 2 কদম পিছিয়ে গেল। মেহরাজ চোয়াল শক্ত করে বলল, তোর কল্পনাশক্তি দিন দিন সীমানা ছাড়িয়ে যাচ্ছে আবরাজ। বউ হতে হলে যে ধৈর্য আর সহনশীলতা লাগে, সেটা ওই চিনিমিনি আপুর অভিধানে আছে বলে মনে হয় না। যে সুস্থ মানুষের গায়ে কুশন ছুঁড়ে মারতে পারে, সে বউ হলে তো সংসারটা রণক্ষেত্র বানিয়ে দেবে। আবরাজ হাসতে হাসতে বলল, ওরে বাবা, রণক্ষেত্র তো এখনই হয়ে আছে। তুমি হিটলার আর ও চিনিমিনি একে অন্যের দিকে যে হারে গোলাবারুদ ছোড়ো, তাতে তো মাঝে মাঝে আমারই হেলমেট পরে ঘুরতে ইচ্ছে করে। কিন্তু ভাইয়া, স্বীকার করো আর নাই করো, উনি স্পেশাল। ওটা স্পেশাল হাদা। আবরাজ তাতে থামল না, বরং আরও এক ধাপ এগিয়ে দাঁত বের করে হাসল। উচ্চারণ যাই হোক, বস, আমার চিনিমিনি আপু যে তোমার লাইফে একটা অন্যরকম স্পাইস যোগ করেছে, সেটা তোমার এই রক্তচক্ষু দেখলেই বোঝা যায়। আচ্ছা, সত্যি করে বলো তো, ও যখন অসুস্থতার কথা বলল, তোমার কি বুকের ভেতর ধক করে উঠেছিল? তুই ভার্সিটি যা, আমি অফিসে যাচ্ছি। মেহরাজ লম্বা লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িতে উঠে সিটবেল্টটা লাগানোর সময় তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ইমতাহার সেই শ্রান্ত, লাল হয়ে থাকা চেহারাটা। মেয়েটার ওই একগুঁয়েমি আর মুখের উপর উত্তর দেওয়ার সাহসটাই তাকে কেন যেন অন্যদের থেকে আলাদা করে রাখে। গাড়িটা স্টার্ট দিয়ে মেহরাজ লুকিং গ্লাসে নিজের মুখটা একবার দেখল। সে কি সত্যিই বদলে যাচ্ছে? যে মানুষটা 1 সেকেন্ড সময় নষ্ট করাকে পাপ মনে করত, সে আজ অফিসের গুরুত্বপূর্ণ মিটিং ফেলে রেখে এক অ্যাসিস্ট্যান্টের জন্য কিচেনে গিয়ে খুন্তি নাড়ল। গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।